বর্তমানে ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু হঠাৎ করেই যদি এমন হয় যে যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তবে ইরানের মধ্যে বেশ কিছু আমেরিকান নাগরিক আটকা পড়ে গেছে, তখন কেমন হতে পারে? আজকের পুরো গল্পটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা, যেখানে ইরানের শাসক রেজা পতনের পর বেশ কিছু আমেরিকান সিটিজেন আটকা পড়ে যায়। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খমেনি ক্ষমতা গ্রহণ করে। এর জন্য আমেরিকান নাগরিকদেরকে যেখানেই পায় সেখানেই হত্যা করা হয়। তবে আমেরিকান সরকার খুব চালাকি করে ওই সিটিজেনদেরকে কিভাবে ইরান থেকে বের করছিল তাই দেখব এই মুভিতে। সিনেমার শুরুতেই ইরান দেশের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা হয়, যেখানে বলা হয় বর্তমান ইরান দেশের আগের নাম ছিল পার্সিয়া এবং 200 বছর যাবৎ এখানে অনেক রাজাই শাসন করেছে। এসব রাজাদের প্রত্যেকেই শাহ নামে ডাকা হতো। যেহেতু ইরানে অনেক তেলের খনি ছিল, তাই আমেরিকা সবসময় ইরানকে নিজেদের কন্ট্রোলে রাখতে চাইত। কিন্তু 1979 সালের দিকে মোহাম্মদ মোসাদ্দেক নামের একজন ইরানি ক্ষমতায় আসে। সে ক্ষমতায় এসেই আমেরিকার হাত থেকে বেরিয়ে গিয়ে দেশের তেলকে দেশের মানুষের জন্য করে দেয়। এর জন্য আমেরিকা আর ব্রিটেন মিলে পরের বার ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়, আর তার বদলে ক্ষমতায় বসায় রেজা নামের আরেকজনকে। যেহেতু রেজা আমেরিকার আর ব্রিটেনের কারণেই ক্ষমতায় এসেছিল, তাই সে সবসময় তাদের কথায় উঠত আর বসত। আর এই কারণেই কিছুদিনের মধ্যে ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। লোকজন না খেতে পেয়ে মরতে শুরু করে। কিন্তু রেজা নিজে খুবই বিলাসবহুলভাবে জীবন কাটাচ্ছিল। শোনা যায় তার বউ নাকি দুধ দিয়ে সবসময় গোসল করত, আর তার নিজের খাবারও আনা হতো ফ্রান্স থেকে। আর সেই সময় কেউ যদি আমেরিকা বা তার বিরুদ্ধে কোনো কথা বলতো, তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে অত্যাচার করে মেরে ফেলত। তবে এই অবস্থা খুব বেশি বছর টেকেনি। মাত্র 5 বছরেই সেই দেশের জনগণ আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়, আর তার বদলে সেখানে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খমেনি, যে ছিল মোহাম্মদ মোসাদ্দেকের মতোই একজন ধর্মভীরু আর ন্যায়পরায়ণ শাসক। এই আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় আসার সাথে সাথেই সেই দেশের মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারা রেজা আর তার দালালদেরকে ধরার জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু রেজা তখন নিজে ক্যান্সারে আক্রান্ত ছিল, তাই সে চিকিৎসার নাম করে আমেরিকায় পালিয়ে যায়। আর এতদিন যেহেতু সে আমেরিকার কথা মতোই চলছিল, তাই আমেরিকান সরকারও তাকে সিকিউরিটি দিয়ে নিজের কাছেই রেখে দেয়। কিন্তু ইরানের জনগণের মনে তখনও রেজার জন্য প্রচণ্ড ঘৃণা ছিল। তারা দেশের রাস্তায় নেমে রেজাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলন করতে শুরু করে। সেটার জন্য তারা আমেরিকার অ্যাম্বাসির সামনে গিয়ে মিছিল করতে শুরু করে দেয়। এখান থেকেই মূলত আমাদের সিনেমার আসল গল্পটা শুরু হয়। উত্তেজিত জনতা যখন আমেরিকার অ্যাম্বাসির সামনে গিয়ে আন্দোলন করছিল, তখন ভেতরে থাকা অ্যাম্বাসির কর্মচারীরা, যারা কিনা সবাই ছিল আমেরিকান নাগরিক, তারা সেটাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। তারা তাদের মতোই কাজ করে যাচ্ছিল, কারণ তারা ভাবছিল অ্যাম্বাসির গেট ভেঙে হয়তো কেউ কখনোই ভেতরে ঢুকবে না। আর তাদের অফিসের জানালাগুলো ছিল সম্পূর্ণ বুলেট প্রুফ, তাই তারা ছিল চিন্তামুক্ত। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় উত্তেজিত জনতার মধ্যে কয়েকজন গেট টপকে অ্যাম্বাসির ভেতরে ঢুকে পড়েছে। এটা দেখে একজন অফিসার এসে সবাইকে সচেতন করতে শুরু করে। সে তাদেরকে বলে তাদের দ্রুতই অ্যাম্বাসি ছেড়ে পালাতে হবে, কারণ মানুষজন গেট ভেঙে ভেতরে আসতে শুরু করেছে। সাথে সাথে কয়েকজন নিরাপত্তার জন্য পুলিশ আর অন্যান্য সিকিউরিটিদেরকে কল দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিকিউরিটি আসলেও তাদের কাছে পৌঁছাতে কয়েক ঘন্টা লেগে যাবে। এতক্ষণে নিশ্চয়ই এই উত্তেজিত জনতা কেউ বসে থাকবে না, কিন্তু এভাবে হুট করে পালানো যাবে না। অফিসে অনেক ইম্পর্টেন্ট আর গোপনীয় কাগজপত্র ছিল, সেগুলো ফেলে পালিয়ে গেলে সবগুলো একসঙ্গে জনতার হাতে চলে আসবে। তাই পালানোর আগে যে করেই হোক সবগুলোকে কেটে নষ্ট করতে হবে। সাথে সাথেই তারা সেগুলোকে নষ্ট করার জন্য শুরু করে দেয়। এর মাঝেই জনতা গেট ভেঙে সবাই একসঙ্গে ভেতরে আসতে শুরু করে। ভেতরে অল্প কয়েকজন সিকিউরিটি ছিল, তারা বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছিল তাদেরকে থামানোর জন্য। কিন্তু ভেতরের অফিসাররা অর্ডার দেয় যেন কোনো অবস্থাতেই কাউকে গুলি করা না হয়। তাদেরকে বলা হয় শুধুমাত্র টিয়ারশেল নিক্ষেপ করে কোনোভাবে তাদেরকে দূরে সরিয়ে রাখো। তাদের কাজ ছিল কোনো মতে তাদেরকে 1 ঘন্টা আটকে রাখা। এর মাঝে সবাই তাদের কাগজপত্র নষ্ট করে সেখান থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। সিকিউরিটি গার্ডরা সেই কথা মতোই শুধুমাত্র টিয়ারশেল দিয়ে জনতাকে বাইরে সরিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু অনেকেই বিভিন্ন পাশ দিয়ে বিল্ডিংয়ের নানা অংশ ভেঙে ভেতরে আসার চেষ্টা করে। কোনোভাবেই যখন তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছিল না, এটা দেখে সিকিউরিটি অফিসারের প্রধান নিজেই উত্তেজিত হয়ে তাদেরকে বোঝানোর জন্য বাইরে চলে যায়। কিন্তু সে বাইরে যেতেই মানুষ তার চোখ বেঁধে তাকে জিম্মি করে নিয়ে যায়, আর তার কোনো কথাই শোনে না। তাকে জিম্মি করে সবাই ভেতরে আসতে শুরু করে। এদিকে অ্যাম্বাসির আমেরিকান অফিসাররা বুঝতে পারে যে তাদের হাতে আর সময় নেই, তাই তারা যত দ্রুত পারছিল সবকিছু নষ্ট করছিল। এর মাঝে 6 জন অফিসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, আর ভেতরে থাকা বাকি অফিসার আর কর্মচারীকে উত্তেজিত জনতা সে বন্দী করে ফেলে। তারা তাদের সবাইকে চোখ বেঁধে তাদের সঙ্গে নিয়ে যায়, আর পালিয়ে যাওয়া সেই 6 জন গোপনে গিয়ে কানাডিয়ান অ্যাম্বাসির হেড অফিসারের বাসায় গিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে দেখা যায় টিভি নিউজে দেখানো হচ্ছে যে সেই উত্তেজিত জনতার কয়েকজন আমেরিকার কাছে সেই বন্দী কর্মচারীদের মুক্তির বিনিময়ে রেজাকে ইরানে পাঠানোর দাবি করে।
এটা দেখে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিসের বড় বড় অফিসাররা আর মন্ত্রীরা নিজেদের মধ্যে সমাধান নিয়ে আলোচনা শুরু করে দেয়। আর তাদের মধ্যে বেশ কয়েকজন যারা কানাডিয়ান অ্যাম্বাসেডরের বাড়িতে লুকিয়ে আছে তাদেরকে নিয়েই বেশি চিন্তিত দেখাচ্ছিল, কারণ যারা বন্দী আছে তাদের কথা তো সারা বিশ্ব নিউজ চ্যানেলের মাধ্যমে অলরেডি জেনে গেছে, কিন্তু যে 6 জন লুকিয়ে আছে তাদের কথা তারা ছাড়া কেউ জানে না। যদি একবার ইরানের মানুষ তাদের কথা জানতে পারে তাহলে হয়তো তাদেরকেও মেরে ফেলতে পারে, আর এটা কখনোই নিউজে আসবে না। অনেক আলোচনার পর তারা ঠিক করে আপাতত তারা সেই পালিয়ে যাওয়া 6 জনকে কানাডিয়ান অ্যাম্বাসেডরের বাড়িতে লুকিয়ে থাকতে বলবে। এরপর পরিস্থিতি বুঝে তারা কিছু একটা করতে পারবে। এর মধ্যেই আবার খবর আসে ইরান হুমকি দিচ্ছে যদি আমেরিকা তার মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই বন্দীদেরকে তারা গুলি করে মেরে ফেলবে। এখন আমেরিকার সামনে শুধুমাত্র একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো রেজাকে ইরানে পাঠানো। কিন্তু আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জিমি কার্টার কোনোভাবেই এটা করতে রাজি ছিল না, কারণ ইরানের হুমকিতে ভয় পেয়ে যদি রেজাকে ফেরত পাঠানো হয় তাহলে সেটা তাদের জন্য অনেক অপমানজনক হবে। আর সেই সাথে অন্য যেসব দেশের সরকার আমেরিকার কথায় উঠবোস করত তারা আমেরিকার উপর ভরসা হারিয়ে ফেলবে। তাই আর যাই হোক রেজাকে কোনোভাবেই ফেরত পাঠানো হবে না। কিন্তু এছাড়া তাদের হাতে সেই 6 জনকে ফিরিয়ে আনা আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু কি করবে ভাবতে ভাবতে এভাবে 10 দিন কেটে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় সিনেমার প্রধান চরিত্র টনিকে, আমেরিকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সিআইএর একজন অফিসার, যে মূলত একজন রেস্কিউয়ার হিসেবে কাজ করে, মানে বিভিন্ন দেশ থেকে মানুষকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে আসে। একদিন হঠাৎ টনির কাছে একটা ফোন আসে। সে অফিসে যেতেই তার বস তাকে বলে আমেরিকান সরকার ঠিক করেছে সেই 6 জন যারা কানাডিয়ান অ্যাম্বাসেডরের বাড়িতে লুকিয়ে আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, কারণ কানাডিয়ান অ্যাম্বাসেডর আর তাদেরকে নিজের কাছে রাখতে চাইছে না। আর এটা তার জন্য বেশি রিস্কি হয়ে যাচ্ছে, কারণ ইরানের পুলিশ এখন প্রায় সময় মানুষের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে দেখছে যে কোনো আমেরিকান নাগরিক লুকিয়ে আছে কিনা, আর রাস্তাও তারা খুব কড়াভাবে পাহারা দিচ্ছে। আর তার উপরে অ্যাম্বাসির অফিসে কেটে কুটে নষ্ট করে আসা কাগজপত্রগুলোকেও ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে জোড়া লাগাচ্ছে। যদি একবার তারা সেই কাগজগুলোকে জোড়া লাগিয়ে ফেলে তাহলে তারা সেই অফিসের সব কর্মচারীদের ছবি পেয়ে যাবে, আর একবার ছবি পেয়ে গেলে তারা বুঝতে পারবে যে 6 জন এখনও পালিয়ে আছে। আর এটা তারা একবার জেনে গেলে যে করেই হোক তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে। তাই যত দ্রুত সম্ভব সেই 6 জনকে দেশের সরকার, পুলিশ, জনগণ সবার চোখে ফাঁকি দিয়ে রেস্কিউ করে নিয়ে আসতে হবে। এসব বলতে বলতেই টনির বস তাকে একটা মিটিংয়ে নিয়ে আসে, যেখানে তারই মতো সিআইএর আরও অনেক বড় বড় অফিসার ছিল। তাদের মিটিং ছিল কিভাবে সেই 6 জনকে রেস্কিউ করে দেশে ফিরিয়ে আনা যায়। এটা নিয়ে মিটিং শুরু হতে সবাইকে সেই 6 জনের বিস্তারিত বিবরণ দেওয়া হয়। নাম, পরিচয়, কে কী কাজ করে সবকিছু ক্লিয়ার করে বলা হয়। এখানে জানা যায় 6 জনের মধ্যে 4 জনই নতুন বিয়ে করা কাপল ছিল। এই হচ্ছে মার্ক আর তার বউ কোয়েল। আর তারা দুজনেই মাত্র 1 মাস আগে ইরানে গিয়েছিল, তাই ইরান সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাই নেই। এই দুজন হচ্ছে জো আর ক্যাথি, তারাও সম্পর্কে স্বামী স্ত্রী। তবে জো অনেক আগে থেকে ইরানে থাকতো, তাই তার ইরানের ভাষা আর সেখানকার মানুষ সম্পর্কে খুব ভালো ধারণা ছিল। 5 নম্বর আর 6 নম্বর মানুষ ছিল হেনরি আর বব। বব তাদের মধ্যে সবথেকে বেশি বয়স্ক আর অভিজ্ঞ মানুষ ছিল। পরিচয় শেষ হতেই তারা সবাই তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে। তাদেরকে কিভাবে রেস্কিউ করে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে প্ল্যান করতে শুরু করে। এক একজন এক এক রকমের আইডিয়া দিতে থাকে, কিন্তু সবার প্রাণী খুবই দুর্বল আর রিস্কি, যেটাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যেমনটা একটা প্ল্যানে ছিল সবাইকে সাইকেলে পাঠিয়ে সাইকেলে করে নিয়ে আসা, যেটা শুনে টনি হাসতে শুরু করে এবং এক এক করে সবাইকে সবার প্ল্যানের ভুলগুলো ধরিয়ে দিতে শুরু করে। তবে সে নিজেও একদম সলিড কোনো প্ল্যান দিতে পারে না। শেষ পর্যন্ত তাদের আলোচনায় এইটুকুই ঠিক হয় যে তারা আপাতত 6 জনকে কানাডিয়ান ফেক পাসপোর্ট দিয়ে বের করে নিয়ে আসার কথা ভাববে, কারণ ইরানের মানুষ আমেরিকার উপর রেগে আছে, কানাডার উপর নয়। আর আমেরিকার কানাডার ভাষাও একই রকমের, দুটোই খুব সহজ ইংরেজি, তাই ধরা পড়ার সম্ভাবনাও খুব কম। এদিকে সেই 6 জন সবসময় কানাডার অ্যাম্বাসেডরের বাড়ির ফ্লোরের নিচে একটা গোপন জায়গায় লুকিয়ে থাকতো। তারা খুব ভয় ভয় তাদের দিন পার করছিল। টিভি নিউজে দেখানো হচ্ছিল যে এতদিন ধরে আমেরিকান নাগরিকদেরকে আটকে রাখার কারণে তারাও আমেরিকায় অবস্থিত ইরানের অ্যাম্বাসির সামনে গিয়ে আন্দোলন শুরু করে। এমনকি ইরানি কোনো নাগরিক পেলে তাদেরকে সেখানেই মারতে শুরু করে। দুই দেশের মানুষই তখন একজন আরেকজনের উপরে খুবই ক্ষিপ্ত ছিল। এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিন্তু তখনও টনির মাথায় কোনো শক্তপ্রাণ ছিল না। হঠাৎ একদিন তার ছেলের সাথে টিভি দেখতে দেখতে একটা সায়েন্স ফিকশন সিরিজ নিয়ে কথা বলার সময় তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে এবার তার অফিসারদের সঙ্গে মিটিংয়ের অ্যারেঞ্জ করে। মিটিংয়ে এসে বলে 6 জনকে বের করে আনার জন্য তারা একটা ফেক সিনেমা শুটিংয়ের ব্যবস্থা করবে, যেখানে তারা সবাই আর সুযোগ বুঝে সেই 6 জনকে তাদের টিমে নিয়ে আসবে। এরপর তারা কানাডার ফেক পাসপোর্ট ব্যবহার করে ইরানে ঢুকবে, আর সেখানে তারা সুযোগ বুঝে সেই 6 জনকে তারা নিজেদের টিমে নিয়ে নেবে, আর তাদেরকে অ্যাক্টরের পরিচয় দিয়ে তাদের সঙ্গে কিছুদিন রাখবে। এরপর সুযোগ বুঝে তাদেরকে কানাডার নকল পাসপোর্ট দিয়ে দেওয়া হবে, আর সুযোগ
সুযোগ বুঝে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। আর এত বড় একটা কানাডিয়ান গ্রুপকে দেখে পুলিশ তাদেরকে আলাদা করে কোনো কিছু সন্দেহ করবে না। তবে এতটা সহজ আর সিম্পল প্ল্যান শুনে কেউ রাজি হচ্ছিল না। তাদের এমন রিয়াকশন দেখে টনি সবাইকে ভরসা দিয়ে বলে সে আগেও এমন অপারেশন করেছে, আর সেখানে তার হলিউডের একজন ফ্রেন্ড জন চেম্বার নামের একজন তাকে সাহায্য করেছিল। সে আরও বলে তার সেই বন্ধু এবারও অপারেশনের জন্য সাহায্য করতে পারে, কিন্তু তাও সেখানে থাকা কেউই তার কথায় ভরসা পাচ্ছিল না। এরপর বেশ কিছুদিন পর একদিন টনির বস তার কাছে আসে আর তাকে জানায় যে গভর্নমেন্ট তার এই মুভির আইডিয়ার উপরে কাজ করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তাই এবার তাকে দ্রুত তার সেই হলিউডের বন্ধুর সঙ্গে কথা বলে সবকিছু ফিক্সড করতে বলে। এরপর টনি সেই দিনই হলিউডে চলে যায় এবং তার সেই বন্ধুর সঙ্গে দেখা করে। দেখা যায় টনি সেই বন্ধু একজন ফেমাস মেকআপ আর্টিস্ট। এরপর সে তার বন্ধুর সাথে গিয়ে এই বিষয় নিয়ে কথা বলে। এইসব শুনে সে টনিকে জানায় এইসব করতে হলে তাদেরকে প্রথমেই একটা ফেক প্রোডাকশন হাউস বানাতে হবে। এটা না করলে তারা যে কোনো সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে যেতে পারে। পাশাপাশি তাদেরকে ভালো একটা স্ক্রিপ্টও রেডি করতে হবে, নয়তো সেটার জন্য তারা ধরা পড়ে যেতে পারে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে যায়। টনির বন্ধু জানায় এটা করতে হলে তাদেরকে একেবারে অরিজিনালি করতে হবে, যেমন প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্ট্রেস আর পুরো টিম। পাশাপাশি তাদের এই ফেক অ্যাক্টিংটা আরও বেশি রিয়েল করার জন্য একজন স্টারকে সাথে করে নিয়ে যেতে হবে, যে কিনা এই সময় অনেক বেশি ফেমাস, আর সে সবটা জেনে আমাদের সাথে খুব ভালো মতোই কাজটা করবে। এরপর জন টনিকে সাথে করে লাস্টার নামের একজন ফেমাস অ্যাক্টরের বাড়িতে আসে। সে লাস্টারকে সবটা খুলে বলে আর এই কাজের জন্য তার কাছে সাহায্য চায়। আসলে এই মুভিতে তার নাম লাস্টার হলেও সে বাস্তব জীবনেও একজন ফেমাস অ্যাক্টর ছিল। তবে সমস্যা এড়াতে তার নামটা পাল্টে লাস্টার রাখা হয়। তবে এই প্ল্যান শুনে প্রথমে তো লাস্টার তাদের কথায় রাজি হয় না। এরই মধ্যে সে যখন টিভিতে চলা নিউজে ইরানের এই আন্দোলন দেখতে পায়, সে লক্ষ্য করে সেখানে আমেরিকান কিছু লোকদেরকে বন্দী করে রাখা হয়েছে। এসব দেখে সে এবার নিজেকে আর সামলে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ওদিকে সেই কানাডিয়ান অ্যাম্বাসেডর বাড়িতে একজন স্টাফকে দেখা যায় যার নাম ছিল শেহরি। সে জানতো যে এই 6 জন হলো কানাডিয়ান, তারা এই জায়গায় গেস্ট হিসেবে রয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো সে তাদেরকে একবারের জন্য হলেও বাইরে যেতে দেখতে পায়নি। আর এসবের জন্য এবার শেহরি সন্দেহ হতে শুরু করে। এইসব নিয়ে সে কানাডিয়ান অ্যাম্বাসেডর ওয়াইফকে প্রশ্ন করলে সে চুপচাপ থাকে, কোনো উত্তরই সে দিচ্ছিল না। অন্যদিকে জন আর টনিকে দেখা যায় তারা সবাই মিলে লাস্টারের বাড়িতে তাদের এই ফেক মুভির জন্য একটা স্ক্রিপ্ট খুঁজছিল। টনিকে দেখা যায় সে রুমের মধ্যে আর্গো নামের একটা স্ক্রিপ্ট খুঁজে পায়। সে যখন সেটা পড়ে সে বুঝতে পারে তাদের কাজের জন্য এটাই সবথেকে পারফেক্ট স্ক্রিপ্ট, কারণ এই আর্গো মুভির গল্পটা ছিল একেবারে মিডল ইস্টের মতোই, আর সেটা একেবারে তাদের উদ্দেশ্যের সঙ্গে মিলে যাচ্ছিল। এরপর সে ওই আর্গো গল্পের স্ক্রিপ্টটা দেখিয়ে তাদেরকে জানায় এটা একেবারে তাদের মিশনের সাথেই মিলে গেছে। এরপর তারা লাস্টারকে নিয়ে চলে যায় এই আর্গো গল্পের লেখকের কাছে। তারা এই গল্পটা তার থেকে কিনে নিতে চাইছিল, তবে সেই লেখক সেটা বিক্রি করতে চাইছিল না। তখন লাস্টার অনেকটা হুমকি দিয়ে তার কাছ থেকে $10,000 বিনিময়ে সেই গল্পটা কিনে নেয়। এরপর তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য একটা হলিউডের রুম বুক করে নিজেদের চেম্বার বানিয়ে ফেলে। এরপর নিজেদের বিজনেস কার্ডের সাথে সাথে তাদের মুভির পোস্টারও সেখানে রেডি করে ফেলে, যাতে কোনোভাবেই মনে না হয় এটা একটা ফেক অ্যাক্টিং। কিন্তু এত কিছুর পরেও তাদের মনে হচ্ছিল যেন কোনো কিছুতে কমতি রয়েছে। তারা এই টেনশনে ছিল যে যদি এত কিছু করার পরেও তারা কোনোভাবে ধরা পড়ে যায় তখন কি হবে। আর সেজন্য তারা এবার প্ল্যান করে একটা হলিউডের বিশাল হোটেলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবে আর সাংবাদিকদের মাধ্যমে তাদের এই মুভির কথাটা পুরোপুরি মিডিয়ায় ছড়িয়ে দেবে, যাতে করে ইরানে গিয়ে তাদের মুভির ব্যাপারে তারা শক্তপোক্ত প্রমাণ দিতে পারে। আর তাদের প্ল্যান মতো কাজ শুরু হয়ে যায়। পরদিন সকালেই প্রতিটা নিউজ চ্যানেলে তাদের এই মুভির ব্যাপারে কথা বলছিল। আর এবার তাদের মিশনের জন্য ইরানে যেতে হবে। পরদিন সকালে টনির বস তাদেরকে ড্রপ করতে এয়ারপোর্টে চলে আসে। তবে যাওয়ার আগে সে টনিকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে যদি তারা কোনোভাবে ইরানের পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে আমেরিকান সরকার এই বিষয়ে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে না, এমনকি তাদেরকে চিনতেও অস্বীকার করতে পারে। এ কথা শুনে টনি জানায় এই বিষয় নিয়ে তার কোনো টেনশন নেই। তবে সে আরও বলে যদি এমন কিছু হয়ে যায় তাহলে সরকার যেন তার ওয়াইফ এবং বাচ্চাদের দায়িত্ব নেয়। এরপর এয়ারপোর্টে এসে টনি জনকে কল করে জানায় যতক্ষণ না পর্যন্ত সে বলছে ততক্ষণ পর্যন্ত যেন হলিউডের চেম্বার অফ করে না দেয়। এরপর সে ইরানে না গিয়ে সোজা চলে যায় তুরস্কের তার একজন পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আসলে টনির এই ফ্রেন্ড ইরানের সিকিউরিটি সম্পর্কে অনেক ভালো করেই জানতো। সে টনিকে জানায় ইরানে ঢুকতেই এয়ারপোর্ট থেকে অফিসাররা 2টা কার্ড দেয়, তার মধ্যে একটা সাদা আর অন্যটা হলুদ। সাদাটা তারা সেই প্যাসেঞ্জারের সঙ্গেই দিয়ে দেয়, তবে হলুদটা নিজেদের কাছে রেখে দেয়। ইরান থেকে চলে যাওয়ার সময় তারা সেই সাদা কাগজের সঙ্গে হলুদ কাগজটা ম্যাচ করায়। এর মানে হলো সে যদি একা ইরানে চলেও যায়
তাও সে কোনোভাবে সাথে করে 6 জনকে সেখান থেকে নিয়ে আসতে পারবে না, কারণ ফেরার সময় পুলিশ তাদের কাছে সেই সাদা কার্ডগুলো চাইবে, কিন্তু তারা সেগুলো দেখাতে পারবে না। এতে করে তাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। এরপর সে আরও জানায় সে যেন প্রথমে গিয়েই মিনিস্ট্রি অব গাইডেন্স অ্যান্ড ইসলামিক ডিপার্টমেন্টে গিয়ে তাদের মুভি শুটিংয়ের জন্য একটা পারমিশন নিয়ে নেয়। এতে করে তাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। এরপর টনি তুরস্কের ইরান অ্যাম্বাসিতে চলে যায় আর কানাডার নাগরিক সেজে ইরানের একটা ভিসা করে নেয়। এরপর ফ্লাইটে করে ইরানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখা যায় তার ফ্রেন্ডের কথা অনুযায়ী প্লেনের মধ্যেই তাকে সেই সাদা ফরম্যাট ফিল আপ করতে বলা হয়। এরপর সে এয়ারপোর্টে চেকিং কাউন্টারে চলে আসে। তবে সে ওই জায়গা থেকে কিছু সাদা হলুদ কার্ড লুকিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এরপর সেখানে থাকা সিকিউরিটি টনির ভিসা পাসপোর্ট ভালো করে চেক করে তাকে সেই হলুদ কার্ডটা দিয়ে দেয় আর সাদাটা নিজেদের কাছে রেখে দেয়। এরপর টনি সেখান থেকে সোজা চলে যায় মিনিস্ট্রি অব গাইডেন্স অ্যান্ড ইসলামিকের অফিসে। তবে যাওয়ার পথে সে ইরানের ভয়াবহতা দেখে আটকে ওঠে। দেখা যায় সব জায়গায় সেনারা হাতে গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অনেক রেজার অনুসারীকে রাস্তায় মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর টনি সেই অফিসে চলে আসে। অফিসে ঢুকে একটা মুভি শুটিংয়ের জন্য পারমিশন চায়। সে আরও জানায় তার সাথে আরও 6 জন রয়েছে আর তারা আজকেই কানাডা থেকে ফ্লাইট করে এখানে চলে আসবে। আসলে টনি চাইছিল যতটা সম্ভব লিগ্যাল ডকুমেন্টস কালেক্ট করতে, যাতে করে কারোর তেমন কোনো সন্দেহ না হয়। এরপর সেই অফিসার টনির স্ক্রিপ্টটা ভালো করে পড়ে তার বেশ পছন্দ হয়। এতে করে টনিকে মুভি শুটিংয়ের জন্য পারমিশন দিয়ে দেয়। এরপর টনি সোজা চলে যায় সেই কানাডিয়ান অ্যাম্বাসেডরের বাড়িতে। সে টনিকে সাথে করে সেই 6 জনের কাছে নিয়ে যায়। যাওয়ার সময় সে টনিকে 6 জনের পাসপোর্ট দিয়ে দেয়, যাতে করে তারা নিজেদেরকে কানাডিয়ান প্রমাণ করতে পারে। এরপর টনি তাদের কাছে আসলে নিজের পুরো প্ল্যানটা খুলে বলে আর সে সাথে করে আনা আর্গো মুভির পুরো স্ক্রিপ্টটা তাদেরকে মুখস্থ করতে বলে আর সেই সঙ্গে নিজেদের ফেক পরিচয়। তবে সেখানে থাকা তাদের মধ্যে কেউই টনির কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ প্রতিদিনই ফেক পাসপোর্টের মাধ্যমে পালাতে গিয়ে অনেক রেজার লোক নিজেদের প্রাণ হারিয়েছে। তবে টনি তাদেরকে আশ্বাস দিয়ে জানায় সে এমন কাজ আগেও করেছে আর তারাও যদি তার উপরে বিশ্বাস করে আর কথা মতো কাজ করে এবং তাদের নকল পরিচয়কে আসল বলে উপস্থাপন করতে পারে, তাহলে তাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে। সে তাদের সঙ্গে পরদিন দেখা করবে বলে সেখান থেকে চলে যায়। টনি যেতেই তারা নিজেদের মধ্যে আলোচনা করলে বুঝতে পারে এখন টনির কথা মতো কাজ করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশনও খোলা নেই। আর এতে করে তারা বাধ্য হয়ে প্রাণমতো কাজ করতে রাজি হয়ে যায়। তবে তাদের মধ্যে জো নামের লোকটা এসব প্ল্যান একেবারেই ভরসা করতে পারছিল না। সে মনে করে হয়তো তারাও অন্যদের মতো এয়ারপোর্টে গিয়ে ধরা খাবে। ওদিকে টনিকে দেখা যায় সে ওই 6 জনের পাসপোর্টে নকল স্ট্যাম্প কপি করে দেওয়ার ট্রাই করছিল। এরই মধ্যে টনির কাছে সেই মিনিস্ট্রি অব গাইডেন্স অ্যান্ড ইসলামিক অফিসারের কাছ থেকে একটা লেটার আসে, যেখানে লেখা ছিল গভর্নমেন্ট তাদের শুটিংয়ের জন্য সব ধরনের পারমিশন দিয়ে দিয়েছে। তবে পরদিন তাদের ডিপার্টমেন্টের কিছু অফিসার একটা জায়গায় গিয়ে টনি ও তার বাকি সাথীদের সঙ্গে একটু কথা বলবে। এটা পড়ার পরই টনি দ্রুত একটা স্পেশাল ডিভাইসের মাধ্যমে তার বসকে এই বিষয়টা ইনফর্ম করে দেয়। পরদিন টনি তাদের সঙ্গে গিয়ে দেখা করে এবং লেটারের ব্যাপারে জানায়। তবে তাদের মধ্যে কেউ এই অফিসারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ এতে করে তারা ভীষণ ভয় পাচ্ছিল। ইরানের এমন পরিস্থিতিতে তারা আমেরিকান হয়েও এভাবে দিনের বেলা যদি সবার সামনে গিয়ে ঘোরাফেরা করে তাহলে সবার নজরে পড়ে যাবে। তবে এখন যদি তারা দেখা না করে তাহলে সন্দেহ আরও বেড়ে যাবে। এইসব শুনে সবাই এবার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তবে জো জানায় সবাই গেলেও সে কিছুতেই যেতে চায় না। এসব শুনে টনি তাকে আলাদা করে বোঝানোর চেষ্টা করে। সে জোকে জানায় তার পেশাই হলো মানুষকে উদ্ধার করে নিয়ে আসা আর সে এই কাজে একেবারেই দক্ষ, তাই সে অবশ্যই তাদেরকে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। টনির কথাগুলো শুনে জো কিছুটা ভরসা পায়। এরপর সবাই রেডি হয়ে একটা মাইক্রোবাসে উঠে পড়ে। তবে কিছুটা সামনে যেতেই তারা সামনে একটা বিশাল মিছিল দেখতে পায়। এতে তারা কিছুটা আতঙ্কিত হয়ে যায়। এর মধ্যেই তারা দেখতে পায় যে পেছন থেকে একটা মিছিল তাদের দিকে এগিয়ে আসছে। এবার উপায় না পেয়ে তারা সেই মিছিলের মধ্যেই গাড়ি নিয়ে এগিয়ে যেতে শুরু করে আর সেখানকার লোকজন ক্রমাগত তাদের গাড়ির দিকে আঘাত করতে এগিয়ে আসে। এরপর সেই বাজারে যেতেই টনি দেখতে পায় সেখানে একজন অফিসার তাদের জন্য ওয়েট করছে। টনি সেখানে যেতেই সে তাদেরকে ওয়েলকাম করে। এরপর সেই অফিসার তাদেরকে পুরো বাজারটা ঘুরিয়ে দেখাতে থাকে আর বলতে থাকে যে মুভি শুটিংয়ের সময় তাদেরকে কী কী বিষয়গুলো নজরে রেখে কাজ করতে হবে। তবে তারা যখন বাজারে ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানকার লোকজন তাদের দিকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। এমনকি দূর থেকে কেউ একজন তাদের ছবি তুলছিল। এদিকে ক্যাথি নিজেকে প্রোডাকশন ম্যানেজার হিসেবে প্রমাণ করার জন্য বাজারের ছবি তুলছিল। তবে সেখানে থাকা একজন লোক এতে বেশ বিরক্ত হয়ে ঝগড়া শুরু করে দেয়। এইসব দেখে ক্যাথি ভয় পেয়ে সেই ছবিটা লোকটিকে ফিরিয়ে দেয়। তবে লোকটা কিছুতেই থামছিল না। এদিকে সেখানে থাকা লোকজন ক্যাথিকে আমেরিকান মনে করে সেখানে জড়ো হতে শুরু করে। তবে তখনই টনি আর সেই অফিসার এসে ক্যাথিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় কানাডিয়ান অ্যাম্বাসেডর বাড়িতেও কিছু অফিসার এসে হাজির হয়। তারা সেহেরিকে জিজ্ঞাসা করে এই বাড়িতে যে নতুন 6 জন গেস্ট এসেছে তারা এখানে কতদিন ধরে আছে। সেহেরি তাদেরকে জানায় তারা মাত্র 2 দিন আগেই কানাডা থেকে এসেছিল। এই কথা শুনে সেই অফিসার সেখান থেকে চলে যায়। আর কিছু সময় পর টনি আর বাকিরাও সেই বাড়িতে ফিরে আসে। এরপর রাত হলে তারা নিজেদের সেই নকল নাম ও পরিচয়গুলো খুব ভালো করে মুখস্থ
বন্দোবস্ত করতে শুরু করে, যাতে করে এয়ারপোর্টে কোনো সমস্যা তৈরি না হয়। টনি একে একে সবাইকে তাদের নকল নাম ও পরিচয়গুলো প্র্যাকটিস করাচ্ছিল। ঠিক সেই সময় টনির বস কল করে। সে টনিকে জানায় এখন আমেরিকান গভর্নমেন্ট এই 6 জনকে ফিরিয়ে নিতে চায় না, তারা এবার সরাসরি ইরানকে আক্রমণ করবে। তবে তার জন্য তাদের একটা সুযোগ দরকার। যদি ইরানের লোকেরা কানাডার অ্যাম্বাসেডারের ঘরে গিয়ে ওই 6 জন আমেরিকানকে মেরে ফেলে, তাহলে তারা ইরানে আক্রমণ করতে পারবে, আর তখন আমেরিকার মিত্র দেশগুলো তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। তাই সে টনিকে অর্ডার দেয় যেন পরদিনই সে দেশে ফিরে আসে, কোনোভাবেই যেন 6 জনকে সাথে করে নিয়ে না আসে। তবে টনি তার বসের কথাগুলো একেবারেই মানতে পারছিল না। সে কিছুতেই এই 6 জনকে এভাবে মৃত্যুর মুখে ফেলে চলে যেতে চাইছিল না। সে কিছুতেই বুঝতে পারছিল না যে আমেরিকা শুধুমাত্র যুদ্ধের ছুতো খোঁজার জন্য এদেরকে মৃত্যুর মুখে কিভাবে ঠেলে দিচ্ছে। সে এইসব নিয়ে সারা রাত ভাবতে শুরু করে। পরদিন সকালে সবাই রেডি হয়ে টনির জন্য ওয়েট করতে থাকে। ওদিকে টনি এখনও বুঝে উঠতে পারছিল না যে সে কী করবে। তবে শেষমেশ টনি নিজের মনের কথাই শোনে। সে ঠিক করে যে করেই হোক না কেন এই 6 জনকে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর সে তার এই সিদ্ধান্ত তার বসকে জানিয়ে কল কেটে দেয়। এরপর সে তাদেরকে নেওয়ার জন্য সেই বাড়িতে যায়। ওদিকে টনির বসও বুঝে গিয়েছিল যে টনিকে আর কোনো কিছুতেই আটকানো যাবে না। তাই সে দ্রুত তার সিনিয়রকে জানায় তাদের ফ্লাইটের টিকিট বুক করার জন্য। কিন্তু এই মিশন বাতিল করে দেওয়াতে তার সিনিয়র সেটাতে রাজি হয় না। তবে সে খুব ভালো করেই জানতো যদি তাদের টিকিট কাটা না থাকে তাহলে তারা সবাই ধরা পড়ে যাবে। তাই সে টনিকে বাঁচাতে হন্যে হয়ে ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে কথা বলতে শুরু করে। সে কিছুতেই টনিকে মরতে দিতে চাইছিল না। ওদিকে টনিও চলে আসে কানাডার অ্যাম্বাসেডারের বাড়িতে। আর আবারও সে ওই 6 জনকে তাদের প্ল্যান সম্পর্কে ভালো করে মনে করিয়ে দেয়। এরপর সে এয়ারপোর্ট থেকে আনা সেই হলুদ পেপারে তাদের ইনফরমেশন সাবমিট করতে বলে। এরপর সে সবাইকে ভালো করে মনে করিয়ে দেয় যে এয়ারপোর্টে তাদেরকে টোটাল 3টা চেকপোস্ট পার করতে হবে। প্রথম চেকপোস্টে তাদের পাসপোর্টগুলো চেক করা হবে, আর তাদের পাসপোর্টগুলো আসল হওয়ার কারণে তাদের এখানে কোনো প্রবলেম হবে না। পরের চেকপোস্টে তাদের কাছ থেকে সেই হলুদ কার্ডটা নিয়ে সেটা চেক করা হবে। তবে সেই কার্ড নিয়ে তারা সাদা কার্ড খোঁজার চেষ্টা করবে, কিন্তু কিছু না পেলে তারা এই নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তবে তখন তাদেরকে এমন ভান করতে হবে যেন অফিসাররাই সেটাকে হারিয়ে ফেলছে। এমনভাবে কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে যে ওই অফিসাররাই যেন তাদের কথাগুলো মানতে বাধ্য হয়। তারা যেন বিশ্বাস করে যে তারাই এই কার্ডগুলোকে হারিয়ে ফেলছিল। আর সেটা পার করতে পারলেও তাদের সামনে আসবে সবথেকে বড় সমস্যা, আর সেটা হলো ইরানের সেনা। তবে সেখানে থাকবে কিছু দেশপ্রেমিক সেনা। তারা তোমাদেরকে নানা রকমের ভয় দেখে উত্তেজিত করে সত্যটা বের করার চেষ্টা করবে। তারা অনেক বুদ্ধিমান, কারণ তারা সবাই আমেরিকাতে স্টাডি করে এসেছে। তাই তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেঁচে ফেরাটা একটু বেশি কঠিন। তবে কোনোভাবেই তোমাদের নার্ভাস হলে চলবে না, আর উত্তেজিত হয়ে ভুল করে কিছু বলাও যাবে না। ওদিকে টনির বসকে দেখা যায় সে এতক্ষণ ধরে চেষ্টা করেও টিকিটের ব্যবস্থা করতে না পেরে নিজের একটা নকল নাম ব্যবহার করে এমার্জেন্সির নাম করে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। সে জানায় সেই মিশনটা এখনও অ্যাক্টিভ রয়েছে। এমনকি টনি সেই 6 জনকে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই যদি টিকিটের ব্যবস্থা না করা হয় তাহলে সবাই ধরা পড়ে যাবে। ওদিকে টনি আর বাকিরা যখন কাউন্টারে যায় তখন চেক করতে গিয়ে দেখতে পায় তাদের নামে কোনো টিকিট বুকিং করা নেই। টনি একটু চিন্তা করে তাকে আবারও চেক করতে বলে। এরপর আবারও চেক করতে গেলেই মহিলাটা তাদের টিকিট পেয়ে যায়। মূলত প্রধানমন্ত্রী টনির বসের কল পেয়ে দ্রুত টিকিটের ব্যবস্থা করে ফেলে। সেজন্য এই মহিলাটি পরের বার তাদের নামের টিকিট পেয়ে যায়। এরপর সবাই মিলে টিকিট নিয়ে প্রথম চেকপোস্টের কাছে চলে আসে। তবে তাদের সবার পাসপোর্ট অরিজিনাল কানাডার হওয়ার কারণে সবাই সেখান থেকে পাস হয়ে দ্বিতীয় চেকপোস্টে চলে আসে। এরপর তারা সবাই তাদের হলুদ কার্ড জমা দেয়, কিন্তু কিছুতেই তাদের নামের সাদা কার্ড সে খুঁজে পাচ্ছিল না। ওদিকে সেই লোকটাকে দেখা যায় যে কিনা সেদিন কানাডার অ্যাম্বাসেডারের বাড়িতে গিয়েছিল সেই 6 জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। আর তার হাতে সেই 6 জনের ছবি দেখা যায়। আর সেদিন বাজারে তার লোকেরাই এই 6 জনের ছবি তুলছিল। ওদিকে ইরানের অ্যাম্বাসেডারের অফিসের বাচ্চারা যে ছবিগুলো জোড়া লাগাচ্ছিল, তারা জোড়া লাগাতে লাগাতে এক পর্যায়ে মার্কের ছবিটা পেয়ে যায়। এরপর তারা সেটাকে ওই অফিসারের কাছে নিয়ে আসে। বাজারে তোলা ছবির সঙ্গে মার্কের ছবিটা মেলাতেই খুব সহজে মার্কে চিনে ফেলে। এরপর সে দ্রুত বেরিয়ে পড়ে কানাডার অ্যাম্বাসেডারকে ধরার জন্য। ওদিকে এয়ারপোর্টে দেখা যায় যখন সেই অফিসার তাদের 6 জনের সাদা কাগজটা খুঁজছিল, তখন না পেয়ে তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। টনি তখন তার এতদিন সংগ্রহ করা লিগ্যাল ডকুমেন্টস সেই অফিসারকে দেখায়। সেখানকার অফিসাররা এতগুলো অফিসিয়াল লিগ্যাল ডকুমেন্টস দেখে নিজেরাও বিশ্বাস করতে বাধ্য হয় যে সেই সাদা কার্ডগুলো তারাই হারিয়ে ফেলছে। ওদিকে তারা শেষ চেকপোস্টে যেতে সেখানকার গার্ডরা তাদেরকে সন্দেহ করে। সেজন্য তারা তাদের 7 জনকে আলাদা রুমে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। কিন্তু সেখানকার সব গার্ডরাই ফার্সি ভাষায় কথা বলছিল। তবে তারা কেউই তাদের কথা তেমন একটা বুঝতে পারছিল না। তবে জো সেই ভাষা জানতো বলে তাদেরকে মুভি শুটিংয়ের কথা বলে দেয়। এমনকি সে একটা নিউজ পেপার বের করে তাদের মুভির নিউজও বের করে দেখায়। তবে এতেও তারা তেমন একটা বিশ্বাস করতে পারছিল না। তখন টনি তাদেরকে হলিউডে সেই অফিসের কার্ড বের করে তাদেরকে দিয়ে সেটা ভেরিফাই করতে বলে। এরপর সে সেই অফিসে ফোন করার জন্য কার্ডটা নিয়ে অন্য রুমে চলে আসে। কিন্তু ওদিকে জন আর লাস্টার তো তখন অফিসেই ছিল না। তারা অনেক আগেই যখন জানতে পারছিল যে মিশনটা ক্যান্সেল হয়ে গেছে, তখন তারা অফিস বন্ধ করে ঘুরে বেড়াচ্ছিল। সেজন্য গার্ড সেখানে কল করলে কেউই কল রিসিভ করে না।
গার্ড তখন আবারও সেই নম্বরে কল করে, কিন্তু তখনও কেউ কল রিসিভ করছিল না। কেউ রিসিভ করছে না দেখে গার্ড যখনই উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে জন এসে কলটা রিসিভ করে ফেলে। আর জনের সঙ্গে কথা বলার পর গার্ড বিশ্বাস করে যে তারা সত্যি সিনেমার লোক, তাই সে তাদেরকে টিকিটগুলো দিয়ে দেয় এবং তাদেরকে ছেড়ে দেয়। এরপর তারা নিজেদের সব ডকুমেন্টস সাথে করে এয়ারপোর্টের একটি গাড়িতে উঠে পড়ে আর সেটাতে করেই ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছিল। ওদিকে সেই অফিসার কানাডার অ্যাম্বাসেডর বাড়িতে আসলে সেখানে কাউকে আর খুঁজে পায় না, তাই সে দ্রুত এয়ারপোর্টে কল করে জানায় যে 6 জন আমেরিকান নাগরিক নকল ডকুমেন্টস দিয়ে দেশ থেকে পালাচ্ছে। তবে দেখা যায় ততক্ষণে এয়ারপোর্টের বোর্ডিং গেট বন্ধ হয়ে গেছে, এমনকি তারা সবাই প্লেনে উঠে বসেছে। তারা সবাই প্লেনটা ছাড়ার জন্য প্রার্থনা করতে শুরু করে। ওদিকে সেই গার্ডরা এয়ারপোর্টের গেট ভেঙে প্লেনের দিকে দৌড়াতে শুরু করে। গার্ডরা তাদের গাড়ি আর পুরো ফোর্স নিয়ে প্লেনের দিকে এগোতে থাকে, আর ওদিকে প্লেনটাও একটু একটু করে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে গার্ডরা যখনই প্লেনের কাছে আসে ঠিক সেই মুহূর্তে প্লেনটা টেক অফ করে আকাশে উড়ে যায়, আর তাদের চোখের সামনেই তাদের শত্রুরা পালিয়ে যায়। তারা দ্রুত এয়ার কন্ট্রোলার রুমে গিয়ে প্লেনটাকে ঘোরাতে বলে, কিন্তু এর মধ্যেই প্লেনটা অনেক পথ অতিক্রম করে ফেলেছে। এর মধ্যেই প্লেনে অ্যানাউন্স করা হয় যে তারা সবাই ইরানের সীমানার বাইরে চলে এসেছে। এই কথা শুনে সেখানে থাকা 6 জন ভীষণ খুশি হয়ে যায়, আর ওদিকে টনির বস ও বাকিরা এই খবর শুনে বেশ আনন্দে মেতে ওঠে। অন্যদিকে কানাডার অ্যাম্বাসেডর বাড়িতে কাজ করা সেই শেহরিকে দেখা যায় সেও ইরানের বর্ডার পার করে সোজা ইরাকে চলে গেছে, আর সেখান থেকে কানাডার কিছু অফিসার এসে তাকে সাথে করে নিয়ে যায়। এর মানে এখন থেকে তার সব দায়িত্ব ওই সরকারের। মুভির শেষে এই গল্পের আসল ঘটনার কিছু ফুটেজ দেখানো হয়। তখন এই মিশনের সব ক্রেডিট কানাডা সরকারকে দেওয়া হয়েছিল, যেন সবটাই কানাডা সরকারের জন্যই হয়েছে। জন ও লাস্টারের কথাগুলো সবার থেকে গোপন রাখা হয়েছিল, যেন কেউ তাদের বিষয়ে জানতে না পারে। এমনকি সেই সময় আমেরিকান সরকার এই মিশন সফল করার জন্য টনিকেও সবথেকে বড় সম্মানজনক উপহার দিয়েছিল, তবে সেটাও সবার থেকে গোপন করা হয়। এমনকি ইরান যেসব লোকদেরকে বন্দী করে রেখেছিল তাদেরকেও পরবর্তীতে 440 দিন পর ইরান ছেড়ে দেয়। এরপর অনেক বছর পরে 1995 সালে আমেরিকান সরকার এই গোপন মিশনের খবর পাবলিকের কাছে শেয়ার করে, আর তখনই সবাই টনির এই মহান কাজের ব্যাপারে জানতে পেরেছিল। এরপর টনির পাওয়া সেই পুরস্কারের কথাও মিডিয়াতে ঘোষণা করা হয়, কিন্তু টনি আর লাস্টারের আসল চেহারা কখনোই মিডিয়াতে পাবলিক করা হয়নি। একদম শেষে বাস্তব জীবনে বন্দী হওয়া সেই 6 জনের ছবি দেখানো হয়। এমনকি আরও জানানো হয় এই মুভির মধ্যে অনেকগুলো দৃশ্যই সেই সময় সত্যিকারের দৃশ্যের সাথে মিল রেখে করা হয়েছে। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।